গল্পবিলাসীর এই বিশেষ পর্বে আপনাদের স্বাগত। আমি আপনাদের হোস্ট। আর আমি আপনাদের সঙ্গে আছি এই গভীর আলোচনায়। আজ আমরা সত্যি এক বিস্ময়কর কাহিনীর গভীরে ডুবে দেব। এমন এক কাহিনী যা বাস্তব আর লোককথার মাঝে সীমারেখাটাকেই যেন আবছা করে দেয়। ঠিক। আমরা কথা বলছি বাবা হরভজন সিংকে নিয়ে, একজন ভারতীয় সৈনিক যাকে নিয়ে বিশ্বাসটা হলো তিনি মৃত্যুর পরেও সীমান্তে প্রহরায় রত। হ্যাঁ, মানে আমাদের হাতে যে বিভিন্ন লেখা বা অনলাইন তথ্য আছে সেগুলো থেকেই আমরা বোঝার চেষ্টা করব মানুষটা কে ছিলেন আর কিভাবে এই কিংবদন্তি তৈরি হলো, তাই তো? একদম। এই ব্যাপারটা নিয়ে নানা সূত্রে আমরা যা পেয়েছি সেটাই তুলে ধরব। আর দেখুন, সিকিমের ওই ভারত-চীন সীমান্ত অঞ্চল, সেখানকার প্রেক্ষাপটটাই অন্যরকম। মানে এখানে সামরিক ইতিহাস, মানুষের বিশ্বাস আর আধ্যাত্মিকতা সব মিলেমিশে গেছে। সত্যি তাই। কিভাবে একজন সাধারণ সৈনিক মারা যাওয়ার পরেও এমন একটা প্রতীকে পরিণত হলেন, এই যাত্রাটা বোঝাই আজকের লক্ষ্য আর কি। তাহলে শুরু করা যাক একেবারে গোড়া থেকে। কে ছিলেন হরভজন সিং? আচ্ছা, তথ্য যা বলছে ওর জন্ম 1946 সাল 30শে অগস্ট। হ্যাঁ। গ্রামটার নাম ছিল সাদরানা, মানে এখনকার পাকিস্তানে আর কি। ও, দেশভাগের পর অবশ্য পরিবার চলে আসে পাঞ্জাবে। আচ্ছা। আর পড়াশোনা? পাটি শহরে ডিএভি হাই স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। তারপর সেনাবাহিনীতে যোগ দেন 65 কি 66 সাল নাগাদ, পাঞ্জাব রেজিমেন্টে সিপাহী হিসাবে। হ্যাঁ, আর পোস্টিং ছিল সিক্কিমে নাথুলা অঞ্চলে। আর ওর মৃত্যু, সেটা তো বেশ অল্প বয়সেই। হ্যাঁ, মাত্র 22 বছর বয়স তখন, 1968 সালের 4 অক্টোবর। কিন্তু কিভাবে মারা গেলেন সেটা নিয়ে একটু ভিন্ন ভিন্ন কথা শোনা যায়। তাই নাকি? যেমন? সবচেয়ে বেশি যেটা শোনা যায় সেটা হলো উনি মালবাহী খচ্চরের একটা দল নিয়ে যাচ্ছিলেন টুকলা থেকে ডংচু ইলা। আচ্ছা। তখন একটা খরস্রোতা পাহাড়ি নালা বা নদীতে পড়ে যান, মানে দুর্ঘটনা আর কি। প্রায় 3 দিন পর নাকি ওর দেহ উদ্ধার হয়। 3 দিন পর? কিন্তু অন্য কথাও শোনা যায় বলছিলেন। হ্যাঁ, যেমন ধরুন আইএসএন নিউজের একটা রিপোর্টে দাবি করা হয়েছে বরফ ঝড়ের সময় উনি একটা ট্রাকে ছিলেন, সেই ট্রাকটা বরফে পিছলে নদীতে পড়ে যায়। ও, সাল নিয়েও তো মনে হয় একটু মতভেদ আছে। কিছু জায়গায় 1962ও লেখা দেখেছি। আছে আছে আসলে দেখুন, এত বছর পর মুখে মুখে ফেরা গল্পে বা রিপোর্টিংয়ে এই ছোটখাটো পার্থক্য আসতেই পারে, এটা অস্বাভাবিক না। কিন্তু সবচেয়ে নাটকীয় বা অলৌকিক যে ব্যাপারটা শোনা যায় সেটা হলো ও দেহ খুঁজে পাওয়ার ঘটনাটা। হ্যাঁ, ওটা তো খুবই অদ্ভুত। দেহ তো প্রথমে পাওয়াই যাচ্ছিল না। একদমই না, অনেক খোঁজাখুঁজি হয়। তারপর নাকি হরভজন সিং নিজেই, তার এক সহকর্মী, নামটা ছিল প্রীতম সিং, তার স্বপ্নে আসেন। স্বপ্নে আসেন? হ্যাঁ, স্বপ্নে এসে নিজের দেহের সঠিক জায়গাটায় নাকি বলে দেন। সত্যি? অন্তত লোককথা তো তাই বলে। আর সেই অনুযায়ী খোঁজার পরই নাকি দেহটা পাওয়া যায়। এ ধরনের ঘটনা কঠিন পরিস্থিতিতে মানুষের বিশ্বাসের গভীরতাটা দেখায়, যেখানে যুক্তি হয়তো কাজ করে না, কিন্তু বিশ্বাসটা একটা পথ দেখায়। ও বিশ্বাস্য। তারপর তো পূর্ণ সামরিক মর্যাদায় সৎকার হয়। হ্যাঁ, কিন্তু গল্পটা তো এখানেই শেষ হলো না, বরং শুরু হলো। ঠিক। এরপর থেকে তো হরভজন সিংকে ঘিরে নানা রকম অলৌকিক ঘটনার কথা ছড়াতে শুরু করে। যেমন? সবচেয়ে বেশি শোনা যায় উনি নাকি সহকর্মীদের স্বপ্নে আসতেন, এসে আগাম বিপদের সংকেত দিতেন। বিশেষ করে ধরুন শত্রুপক্ষের আক্রমণের খবর। ওয়াও! আর ওন একটা শারীরিক উপস্থিতির কথাও তো শোনা যায়, কেউ ডিউটিতে ঘুমিয়ে পড়লে বা ফাঁকি দিলে। হ্যাঁ হ্যাঁ, অদৃশ্য চর মারা। ভাবুন একবার, লোককথার মধ্য দিয়ে ডিসিপ্লিন বজায় রাখার একটা অদ্ভুত উপায় আর কি। এটা সত্যি অদ্ভুত। আর ওন বাংকারে বা মন্দিরের ঘরেও নাকি ওন থাকার প্রমাণ পাওয়া যেত। হ্যাঁ, যেমন ধরুন বিছানার চাদর এলোমেলো হয়ে থাকতো, বা কাদামাখা বুট যেটা নাকি পরের দিন নিজে থেকেই পরিষ্কার হয়ে যেত। বলেন কি? এই বিশ্বাসটা এতটাই ছড়িয়েছে যে এখনো অনেকে মনে করেন ওর আত্মা ভারত চীন সীমান্তে পাহারা দিচ্ছে, একজন অতন্ত প্রহরী। শুধু ভারতীয়রাই নন, চীনারাও নাকি? হ্যাঁ, সেটাও একটা দারুণ ব্যাপার। কিছু চীনা সেনার মধ্যেও নাকি বাবা হরভজন সিংয়ের প্রতি এক ধরনের সমীহ কাজ করে। শোনা যায় আগে যখন পতাকা বৈঠক হতো তখন চীনারা ওর জন্য একটা চেয়ার খালি রাখত। ভাবা যায়, এটা তো সীমান্ত বেরিয়ে একটা কিংবদন্তির প্রভাব। অসাধারণ উদাহরণ। আর সেনাবাহিনীও তো এই বিশ্বাসকে একরকম স্বীকৃতি দিয়েছে, তাই না? মৃত্যুর পরেও পদোন্নতি। হ্যাঁ, ক্যাপ্টেন হয়েছিলেন তিনি। যদিও অবসরের সালটা নিয়ে একটু মতভেদ আছে, কেউ বলে 2006, কেউ আবার 2016।
আর অবসরের আগে পর্যন্ত বেতনও পেতেন, সেটা ওর মায়ের কাছে যেত। হ্যাঁ, বেতনটা নিয়মিত ওর মায়ের কাছে পাঠানো হতো। আর ওই বার্ষিক ছুটির ব্যাপারটা, সেটাও তো খুব ইন্টারেস্টিং। ঠিক, প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে, মানে ধরুন 11ই সেপ্টেম্বর থেকে মাস দুয়েকের জন্য ওর ছুটি মঞ্জুর হতো। আর ওর জিনিসপত্র? হ্যাঁ, ওর ইউনিফর্ম, অন্যান্য জিনিসপত্র গুছিয়ে ট্রেনে একটা সিট রিজার্ভ করে পাঞ্জাবে ওর গ্রাম কপুরথালার কুকা গ্রামে পাঠানো হতো। একজন সহকর্মী সঙ্গে যেতেন। পুরো যেন উনি নিজেই ছুটিতে যাচ্ছেন। একদম। যদিও এই প্রথাটা সম্প্রতি বন্ধ করে দেওয়া হয়েছে আর কি। আচ্ছা, কিছু জায়গা তো তাকে মরণোত্তর মহাবীর চক্র দেওয়ার কথাও লেখা আছে। হ্যাঁ, সেরকম উল্লেখ পাওয়া যায়, তবে সেই তথ্যের সাল বা অন্য বিষয়ে নিশ্চিত হওয়া একটু কঠিন। সেনাবাহিনীর এই যে সম্মান জানানো, পদোন্নতি, ছুটি, বেতন, এটা কি শুধুই লোক বিশ্বাসকে সম্মান করা, নাকি এর পেছনে সৈনিকদের মনোবল ধরে রাখার কোনো উদ্দেশ্যও ছিল? মানে ওই কঠিন পরিস্থিতিতে একজন অলৌকিক রক্ষাকর্তার ভরসা। আমার মনে হয় দুটোই। মানে একদিকে সহকর্মীদের ওই গভীর বিশ্বাস, সেটাকে সম্মান জানানো, আবার অন্যদিকে ওই রকম দুর্গম জায়গার যারা ডিউটি করছেন তাদের মনোবলটা ধরে রাখার জন্য এই কিংবদন্তি নিঃসন্দেহে একটা বড় ভূমিকা পালন করে। তিনি তো শুধু একজন মৃত সৈনিক নন, তিনি যেন একটা জীবন্ত প্রেরণা। আর এই বিশ্বাসকে কেন্দ্র করেই তো মন্দির তৈরি হয়েছে, একটা নয়, দুটো। হ্যাঁ, ঠিক। একটা পুরনো মন্দির আছে, সেটা ওল্ড সিল্ক রুটে, মানে ওর মূল সমাধিস্থল বা বাংকারের কাছে। আর নতুনটা? নতুনটা তুলনামূলকভাবে বড়। ওটা নাথুলা বা ছাঙ্গু লেকের কাছে। পর্যটকদের জন্য যাওয়াটা অনেক সহজ। এটাই এখন বেশি পরিচিত। আচ্ছা, নতুন মন্দিরটা কেমন? ওখানে মূলত 3টে ঘর আছে। মাঝের ঘরে বাবা হরভজন সিংহের একটা বড় ছবি, সঙ্গে গুরু নানক আর অন্য দেবদেবীর ছবিও আছে। আর বাকি দুটো ঘর? একটা ঘরে ওর ব্যক্তিগত জিনিসপত্র রাখা, ইউনিফর্ম, জুতো, বিছানা, এমনভাবে সাজানো যেন উনি এখনও ওখানেই থাকেন আর কি। বাহ। আর অন্য ঘরটা অফিস বা স্টোর রুম হিসেবে ব্যবহৃত হয়। জায়গাটা এখন প্রায় তীর্থস্থানের মতো হয়ে গেছে। আর মন্দির ঘিরেও তো অনেক বিশ্বাস চালু আছে, যেমন ওই জল পান করার ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, মন্দিরে বোতলে জল রেখে দিলে সেই জল নাকি 21 দিনের মধ্যে পান করলে অসুস্থতা সারে, তবে আমিষ খাওয়া চলবে না। আর চটি রেখে গেলে পায়ের সমস্যা দূর হয়? হ্যাঁ, সেরকম বিশ্বাসও আছে। অনেকে তো চিঠি লিখে বাবার কাছে সাহায্য চান। মানে বিশ্বাসটা দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানের একটা উপায় হয়ে উঠেছে সেখানে। কেউ অমর করে রেখেছে। ঠিক, এখানে সামরিক শ্রদ্ধা আর লোককথা যেন হাত ধরাধরি করে চলছে, একে অপরের পরিপূরক হয়ে উঠেছে। সত্যিই তাই। আচ্ছা, এই পুরো আলোচনাটা শোনার পর একটা প্রশ্ন কিন্তু মনে আসছে। বলুন। যখন একজন সৈনিককে নিয়ে তৈরি হওয়া কিংবদন্তি এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে তার সীমান্ত পেরিয়ে প্রতিপক্ষের সেনাদের মনেও সমীহ জাগায়, তখন এটা কি আসলে ওই সংঘাতপূর্ণ অঞ্চলের মানুষদের মনে একজন রক্ষাকর্তার যে চিরন্তন চাহিদা সেটাকেই তুলে ধরে? হতে পারে। নাকি এটা আসলে চরম প্রতিকূলতার মধ্যেও মানুষের যে বিশ্বাস, তার যে অদম্য শক্তি, তারই প্রকাশ? কি মনে হয়? প্রশ্নটা ভাবার মতো। উত্তরটা হয়তো এত সহজ নয়। হয়তো দুটোই সত্যি, বা হয়তো উত্তরটা প্রত্যেকের নিজের নিজের উপলব্ধির মধ্যেই লুকিয়ে আছে, তাই না? হয়তো তাই। বেশ, আজকের মতো এখানেই শেষ করা যাক। হ্যাঁ, আবার কথা হবে অন্য কোনো গল্প নিয়ে।